আপনি কি 2026 সালে আয়ারল্যান্ডে আসার কথা ভাবছেন বা আয়ারল্যান্ডে নতুন ভাবছেন? তো আয়ারল্যান্ডে আসার পর প্রথম কোথা থেকে শুরু করবেন? এর আগে আমরা বানিয়েছি যে আয়ারল্যান্ডে আসার আগে কি করবেন। এটা হচ্ছে যে আয়ারল্যান্ডে আসার পর আপনাকে কি কি করতে হবে। তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব 2026 সালে আয়ারল্যান্ডে আসার পর প্রথম দিন থেকেই আপনি কি কি করবেন, যাতে আপনার জীবন অনেক সহজ, সুন্দর এবং স্মার্ট হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং এক্সপ্লোরারের আরও একটি নতুন আয়ারল্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো সবার প্রথমে হচ্ছে আপনারা ভিসা পেয়ে গেছেন, এবার আপনারা ফ্লাইট বুক করে নিয়েছেন, আপনারা জার্নি করার জন্য রেডি। ইন্ডিয়া থেকে আয়ারল্যান্ডে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, হয় আপনাদের আসতে হবে তুর্কি, হয় দিল্লি থেকে তুর্কি থেকে ডাবলিন, অথবা আপনি ডাবলিন বা কর্ক আসতে পারেন ভায়া মিডল ইস্ট, মানে কাতার বা দুবাই বা দোহা এগুলো থেকে। আমি যখন প্রথমবার আসি সেপ্টেম্বর 2022-এ, আমি এসেছিলাম হচ্ছে কলকাতা থেকে দুবাই থেকে লন্ডন থেকে কর্ক। আর তারপর যখন ও আসে প্রথমবার, আমরা দুজনই ওরকমভাবে এসেছিলাম। তো এখানে বলে রাখি যে প্রথমে যখন আপনারা আয়ারল্যান্ডে ঢুকবেন, আইদার কর্ক এয়ারপোর্টে বা ডাবলিন এয়ারপোর্টে, সবার প্রথমে হবে ইমিগ্রেশন, যেখানে কিনা আপনি প্রথমবার আসছেন, আপনার কাছে ভিসা আছে, তো আপনাকে প্রথমে ওরা ফর্ম দেবে, আপনার ফটোগ্রাফ নেবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে। ওই ফর্মে আপনাকে নাম লিখতে হবে, কোথায় আপনি টেম্পোরারি থাকবেন ওগুলো লিখতে হবে। তো আগে থেকেই আপনারা সমস্ত ডকুমেন্টস রেডি করে আসবেন। ওই ইমিগ্রেশন লাইনেই আপনাকে ফর্ম দেওয়া হবে এবং ওখানে নানা রকম প্রশ্ন করবে যে আপনি কেন আসছেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন। তো এইসব প্রশ্ন করার পর ওরা ওই বায়োমেট্রিক একটা নেয়, তারপর সব কিছু হয়ে গেলে ওরা আপনাকে ছেড়ে দেবে। তো এইভাবে আপনাকে প্রথমেই ইমিগ্রেশন কন্ট্রোল ক্লিয়ার করতে হবে। আর যখন ওরা স্ট্যাম্প মারবে আপনার পাসপোর্টে, তো ওরা অ্যালাউ করবে যে 3 মাস বা 6 মাস, যেটা আপনি ইনিশিয়াল ভিসা আছে। হয় সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকলে তো আপনি একবার ঢুকলে আর যদি বেরোন তখন আপনি আর ঢুকতে পারবেন না। মাল্টিপল এন্ট্রিতে আপনার যদি 6 মাসের ভিসা থাকে, আপনি 6 মাসের মধ্যে মাল্টিপল এন্ট্রি ঢুকতে পারবেন, বেরোতে পারবেন। আর ওরা একটা পার্টিকুলার স্ট্যাম্প মারবে যে হ্যাঁ এত তো অবধি আপনার পারমিশন আছে থাকার, যেটা আপনার ভিসা ভ্যালিডিটি অবধি আছে, 6 মাস মতো দেবে এরকম কিছু। আর ওই সময়তেই ওরা বলবে যে হচ্ছে এ করার জন্য, ইন্স্যুরেন্স করানোর জন্য। তার মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ওখানকার রেসিডেন্স পারমিটের জন্য, যেটা কিনা আপনাকে অ্যালাউ করবে থাকার জন্য, সেটাই আপনার ভিসার কাজ করবে। আর সেই রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য আপনাকে ইন্স্যুরেন্সও নিতে হবে। সেকেন্ড হলো, আয়ারল্যান্ডে তো চলে এসেছেন, এবার আপনাকে বাড়ি খুঁজতে হবে। আয়ারল্যান্ডে বাড়ি খোঁজার সব থেকে দুটো ভালো ওয়েবসাইট হলো dap.i এবং rent.i। তো ওখানে আপনারা দেখতে থাকবেন কোন এরিয়াতে বাড়ি খুঁজছেন, সেই অনুযায়ী সেটা কর্ক, ডাবলিন বা লিমেরিক যে কোনো জায়গাতে, তো আপনাদের সুবিধা মতো ওটা দেখে নেবেন। তবে সবসময় চেক করতে থাকবেন। আর অনেক জায়গা আছে যেটা কিনা সেফ না, ডাবলিনের অনেক জায়গা আছে যেটা ভালো না, ওখানে অনেক রেসিস্ট অ্যাটাক হয়। তো ওইসব জায়গা আপনারা দেখে নেবেন। হয়তো খুব সস্তায় পাচ্ছেন, কিন্তু দেখবেন ওখানে বাকি ইন্ডিয়ানরা আছে কিনা, বা আপনার পার্টিকুলার কান্ট্রির অন্যান্য লোকেরা আছে কিনা, বা কমিউনিটির লোকরা আছে কিনা। আর কমিউনিটির গ্রুপও আছে ফেসবুকেও, তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে তাদেরকে জিজ্ঞেস পরামর্শ নিতে পারেন যে কোন এরিয়া সেফ, কত কি সেফ আছে না আছে। তাছাড়া অনেক সময় যদি আপনারা স্পন্সর হয়ে আসেন, মানে আপনারা অলরেডি মানে চাকরির জন্য আসছেন, যারা স্টুডেন্ট তারা তো স্টুডেন্ট অ্যাকোমোডেশন মেনলি প্রেফার করবে, যেটা কিনা শেয়ারিং। চাকরির জন্য আসছেন, হয়তো ফ্যামিলি নিয়ে আসছেন, কোম্পানি একটা রিলোকেশন এজেন্সি করে। যেমন আমি যখন এসেছিলাম, আমার ছিল কেল্টিক রিলোকেশন, তারা 3টে বাড়ি আমাকে দেখিয়েছিল। যদি ওখান থেকে আমার হয়নি, পরে আমি dap.i থেকেই পেয়েছিলাম বাড়ি। তো সেরকম করে আপনারা কথা বলতে পারেন। নম্বর 3, আইরিশ সিম কার্ড। আয়ারল্যান্ডে আসার পর আপনাকে তো সিম কার্ড তুলতেই হবে। এখানে বিভিন্ন ধরনের প্রোভাইডার হয়, যেমন ভোডাফোন, 3, এয়ার, ভার্জিন মিডিয়া, স্কাই, টেস্কো মোবাইল, লাইকা ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোভাইডার রয়েছে। তো আপনার সুবিধা অনুযায়ী নানান ধরনের প্ল্যান হয়, সেগুলো অনুযায়ী আপনি যে কোনো একটা সিম কার্ড তুলে নেবেন। আর এখানে সিম কার্ড তুলতে গেলে, আমি যখন প্রথমে এসেছিলাম, আমি গেছিলাম এয়ারে, তো ওখানে সিম কার্ডের জন্য কিছু দরকার হয় না। ওরা জাস্ট আমাদের 20 ইউরো নিয়েছিল আর একটা সিম কার্ড দিয়ে দিয়েছিল, জাস্ট লাগালেই হয়ে যায়। পরে যখন আপনারা সাবস্ক্রিপশন নিতে চাইবেন, যে হ্যাঁ যে মান্থলি আপনার সঙ্গে একসঙ্গে সিম, ব্রডব্যান্ড দুটো একসঙ্গে থাকবেন, তখন সেটা আপনারা নিতে পারেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে, অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে ওরা। আর সেটা পুরো বান্ডেল অফার, সেটাতে সুবিধা হয় যদি আপনার ফ্যামিলি থাকে একসঙ্গে আপনি নিতে চান, মানে ওয়াইফাই প্লাস হচ্ছে মোবাইল। তো আমরা পে করতাম 70 ইউরো, যেটা কিনা আমার সিম কার্ড, ওর সিম কার্ড আর ব্রডব্যান্ড, আনলিমিটেড ব্রডব্যান্ড থাকতো। তো সিম কার্ড আমাদের তখন পড়তো বান্ডেলে 10 ইউরো করে পার হেড, আর বাকি 50 ইউরোর মতো ছিল হচ্ছে ব্রডব্যান্ডের।
নাম্বার 4 হলো আপনাকে এখানে পিপিএস এর নাম্বারের জন্য রেজিস্টার করতে হবে। পিপিএস এর নাম্বার হলো পার্সোনাল পাবলিক সার্ভিস নাম্বার। এটা হলো একটা সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিটস এর নাম্বার। এই পিপিএস এর নাম্বার থাকলে আপনি আয়ারল্যান্ডের সমস্ত সুযোগ সুবিধা বা যে সমস্ত গভর্নমেন্ট সুযোগ সুবিধা রয়েছে ওগুলো পাবেন। আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, জেনারেলি 2 থেকে 3 সপ্তাহ লাগে, তবে কোনো টাকা লাগে না। PPSN mywelfare.ie থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, একবার চেক করে নেবেন। আর পিপিএস এর নাম্বার হচ্ছে ম্যান্ডেটরি, এটা না যে আপনি না চাইলে নাও করতে পারেন, কারণ পিপিএস এর নাম্বারের সঙ্গে যুক্ত থাকে আপনার ট্যাক্স আর স্যালারি। যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইবেন বা কোনো হেলথ কেয়ার সার্ভিস নিয়ে চাইবেন, বা আপনি আপনার এমপ্লয়ারকে বলবেন যে হ্যাঁ এই ব্যাংক অ্যাকাউন্টে আমার স্যালারি অ্যাকাউন্ট, এখানে আপনি স্যালারি জমা করবেন প্রত্যেক মাসে, তো আপনাকে তার জন্য পিপিএস এর নাম্বার দিতে হবে। আমি যখন এসেছিলাম তো আমার যে রিলোকেশন কোম্পানি ছিল কেল্টিক রিলোকেশন, তারাই করিয়ে দিয়েছিল আমার পিপিএস এর নাম্বার। ওর ক্ষেত্রে যখন ও এসেছিল তখন আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম, তো 1-1.5 মাস সময় লেগেছিল আসতে। আমার ক্ষেত্রে যেহেতু ওরা করেছিল তো আমি আসার আগেই পেয়ে গেছিলাম, ওরা নিজের অ্যাড্রেসে নিয়ে নিয়েছিল। তো পিপিএস এর নাম্বারের জন্য অ্যাড্রেস দরকার হয়, তো পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, অ্যাড্রেস প্রুফ লাগবে। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে তখন তো আমার অ্যাড্রেস ছিল না, তো কেল্টিক রিলোকেশন নিজের অ্যাড্রেস দিয়ে দিয়েছিল, করে আমার আসার আগেই হয়ে গেছিল, যার জন্য কয়েকদিনের স্যালারি ঢুকে গেছিল। তো এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা মনে রাখবেন যে আপনাকে করতেই হবে। এটা আসলে ইন্ডিয়ার প্যান কার্ডের মতো, এটা আপনাকে করতেই হবে পিপিএস এর নাম্বার। পিপিএস এর নাম্বার নিয়ে আপনি যখন ফাইনালি একটা ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে আয়ারল্যান্ডে হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, তারপরে আপনি যখন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন, কোনো আপনি যদি কিছু খরচা করে থাকেন যেটা আপনার ফেরত পাওয়ার, সেটাও তখনই পাবেন। তার জন্য পিপিএস এর নাম্বারও দরকার, তো সেটা আপনার লিঙ্ক করা থাকে। নাম্বার 5 হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। আয়ারল্যান্ডে আসার পর প্রথম আপনি রিভলিউট ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। রিভলিউটে এটা হচ্ছে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট, যেটা আয়ারল্যান্ডে খুবই ফেমাস। তো প্রথমে তো রিভলিউটে খুললেন, কিছুদিন চালালেন, তো তারপরে আপনাকে একটা ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট দরকার স্যালারি পাওয়া বা এখানকার দৈনন্দিন জীবনের খরচপাতি চালানোর জন্য। তো এখানে নানান ধরনের ব্যাংক রয়েছে, যেমন ধরুন AIB রয়েছে, ব্যাংক অফ আয়ারল্যান্ড, PTSB। তো আপনার সুবিধা মতো যে কোনো ব্যাংকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন। নাম্বার 6 হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্স নেওয়া হচ্ছে ম্যান্ডেটরি। কেউ ট্যুরিস্ট ভিসায় আসে তারা তো অলরেডি হেলথ ইন্স্যুরেন্স তাদেরকে নিয়ে আসতে হয়, কিন্তু যখন আপনি ওয়ার্ক ভিসায় আসছেন বা এখানে থাকার জন্য আসছেন, তো আপনাকে এসে নিতে হবে। আর সেটা হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড যখন অ্যাপ্লাই করবেন তার জন্য ম্যান্ডেটরি, হেলথ ইন্স্যুরেন্স না থাকলে হবে না। তো ওর জন্য আমরা নিয়েছিলাম VHI এর। আমার ক্ষেত্রে যেহেতু আমার এমপ্লয়ারের থেকে অলরেডি ছিল কভারেজ, সেজন্য আমার লাগেনি। তো এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখানে হেলথ কেয়ার প্রোভাইডার আছে VHI, লায়া হেলথ কেয়ার, আইরিশ লাইফ। আর ডিফারেন্ট হেলথ কেয়ার প্রোভাইডারের মধ্যে ডিফারেন্ট আপনার ওই থাকে কত প্রিমিয়াম আপনি দেবেন পার মান্থ, কি করে দেবেন, আর এখানে অটোমেটিক ব্যাংক থেকে কেটে নেয়। আর তারপর কিছু কিছু ডিফারেন্ট একটু থাকে যে হ্যাঁ যদি কাপল হিসেবে বা ফ্যামিলি হিসেবে টোটাল নেন তাহলে কিরকম পড়বে, তো ওগুলো আপনি কম্পেয়ার করে নিতে পারেন নেওয়ার আগে। নম্বর 7 হলো IRP কার্ড বা GNIP কার্ড। IRP হলো আয়ারল্যান্ড রেসিডেন্স পারমিট। আয়ারল্যান্ডে পৌঁছানোর পরেই আপনাকে IRPর জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি 90 দিনের ওপর থাকেন তাহলে হচ্ছে IRP থাকা ম্যান্ডেটরি, নাহলে আপনি ভ্যালিড সিটিজেন নন, লিগালি ওখানে রিসাইড করছেন না। IRP হচ্ছে আপনার ভিসা, যেটা আপনার ভিসা অ্যাকচুয়াল যে স্ট্যাম্প ভিসা শেষ হওয়ার পর ওটা ভিসার কাজ করে। এখানকার ইমিগ্রেশন সার্ভিসের যে পোর্টাল আছে ওখান থেকে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে www.irisimmigration.ie। আমরা ওয়েবসাইটটা স্ক্রিনে লিখে দেবো, আপনারা ওখানে গিয়ে চেক করবেন। ওখান থেকে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনার লাগবে অ্যাড্রেস প্রুফ, ভিসা লাগবে এবং ইন্স্যুরেন্স লাগবে, আর তার সাথে লাগবে 300 ইউরো। এটা দিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো সম্ভবত ডাবলিনে আমরা যখন করেছিলাম তখন আমাদের বাড়ির কাছেই যে লোকাল পুলিশ স্টেশন ছিল ওখানে হয়ে যেত, পরে নিয়ম চেঞ্জ হয়েছে। তো এখন আপনাদেরকে ডাবলিনে যেতে হবে এবং ওখানে গিয়ে ওরা আপনার বায়োমেট্রিক নেবে, ছবি তুলবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে। না কতদিন সময় লাগতে পারে ওটা? মাসখানেক? হ্যাঁ, মাসখানেকের মতো সময়। মাসখানেক মতো আগে অনেক বেশি লাগতো, আগে তো 3 মাস 4 মাস লাগতো, এখন রিসেন্টলি কম সময় লাগে, এখন অনলাইন হয়ে গেছে। হ্যাঁ, মাসখানেক মতো সময় লাগবে। তারপর আপনার যে বাড়ির অ্যাড্রেস, আপনি দিচ্ছেন ওই বাড়ির অ্যাড্রেসেই কিন্তু IRPটা আসবে। তো এটা হচ্ছে খুবই ম্যান্ডেটরি জিনিস, আপনারা অবশ্যই IRP করিয়ে নেবেন 3 মাসের বেশি থাকলে। আর IRP যে ওরা দেবে সেটা হচ্ছে ডিপেন্ড করছে যে আমি কি, যেমন আমার সময় আমি ওয়ার্ক পারমিট দিয়েছিলাম, ওয়ার্ক পারমিট 2-3 বছর ভ্যালিড ছিল, কিন্তু 1 বছরেরই IRP ওরা দেয়। আর যে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে ওখান থেকে লেটার দেয়, ওই লেটারটা জমা দিতে হবে। ওই লেটারে লেখা থাকবে যে হ্যাঁ যে ফার্স্ট ইয়ারের কবে সেশন অবধি আছে সেই সেশন অবধি ওরা দেবে। আর প্রত্যেক বছর আপনাকে IRP রিনিউ করাতে হবে। আর ডিফারেন্ট ক্যাটাগরি আছে, স্ট্যাম্প 1, স্ট্যাম্প 2, স্ট্যাম্প 4, হ্যাঁ এরকম আছে। তো শুরুতে স্ট্যাম্প 1 হবে, যেটা কিনা আমি পেয়েছিলাম, আর ও পেয়েছিল হচ্ছে স্ট্যাম্প 1G। স্ট্যাম্প 1G স্ট্যাম্প 1G হচ্ছে ডিপেন্ডেন্টের জন্য, আর স্ট্যাম্প 1 হচ্ছে যে ওয়ার্কিং। ওটা প্রত্যেক বছর আপনাকে রিনিউ করাতে হবে। প্রথম 2 বছর স্ট্যাম্প 1 হওয়ার পর আপনি স্ট্যাম্প 4 পাবেন, যেটা হচ্ছে 2
বছর অবধি ভ্যালিডিটি, তো আপনাকে প্রত্যেক 2 বছর পর পর করাতে হবে। কিন্তু যারা ডিপেন্ডেন্ট তাদের সবসময় 1G হবে, তাদের 5 বছর অবধি 1G করাতে হবে। নম্বর 8, লিপকার। আয়ারল্যান্ডে পাবলিক ট্রান্সপোর্টের জন্য লিপকার খুবই জরুরি। এগুলো জেনারেলি স্পার, সেন্ট্রা বা পোস্ট অফিসে পাওয়া যায়। আপনি যদি বাস, ট্রেন বা লুয়াসে নিয়মিত যাতায়াত করেন তাহলে লিপকার অবশ্যই কালেক্ট করুন, এতে ভাড়া অনেক কম লাগে এবং যাতায়াত অনেক সহজ হয়। জেনারেলি লিপকারের দাম 5 ইউরো, যেটা রিফান্ডেবল। এছাড়া আপনি 5 ইউরো ক্রেডিট করাতে পারেন, যেটা ট্রাভেল ক্রেডিট হিসাবে থাকবে। নম্বর 9, জিপি রেজিস্ট্রেশন বা ফ্যামিলি ডক্টরের কাছে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে। আপনি যে এরিয়াতে থাকবেন ওখানে গিয়ে চেক করবেন যে ওখানে কোন কোন জিপি রয়েছে, তো ওখানে সেই অনুযায়ী আপনি যে কোনো একজন জিপির কাছে গিয়ে রেজিস্ট্রেশন করাবেন। এটা করালে কি হয়, আপনার যে চিকিৎসার খরচ সেটা অনেকটা কম হয়, বা হসপিটালাইজেশন হতে গেলে জিপির উইথাউট পারমিশন মানে এছাড়া প্রেসক্রিপশন ছাড়া ও অ্যাডমিশন হবে না। কস্টলি পড়বে, ইমার্জেন্সি কেসে তো অবশ্যই অ্যাডমিশন হবে, কিন্তু খুব কস্টলি পড়বে। জেনারেলি ওরা চায় যে কোনো জিপি রেফার করুক। প্রথমে যে জেনারেল প্র্যাকটিশনার যে আছে, ফ্যামিলি ডক্টর, সে দেখবে, তারপর সে যদি মনে করে যে হ্যাঁ যে হসপিটালাইজেশন দরকার বা কোনো পার্টিকুলার কিছু দরকার, তখন সে রেফার করে, তখন সেটা হয়। তাছাড়া আয়ারল্যান্ডে একটা মেডিকেল কার্ডও হয়, তবে মেডিকেল কার্ড সবাই পায় না। মেডিকেল কার্ড আসলে ডিপেন্ড করে যে আপনি কত টাকা আয় করছেন বা আপনার ফ্যামিলি মেম্বার কত, তো সরকার থেকে কি কি সুযোগ সুবিধা নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে মেডিকেল কার্ড হয়। এটা আপনারা চেক করে নেবেন যে আপনারা মেডিকেল কার্ড পাওয়ার যোগ্য কিনা। নম্বর 10 হলো ব্রডব্যান্ড বা ওয়াইফাই। আপনারা বাড়িতে ওয়াইফাই কানেকশন নিতে চাইলে ফোনের যে সমস্ত প্রোভাইডার আছে, ধরুন এয়ার, 3, ভোডাফোন বা অনেক ধরনের প্রোভাইডার আছে, তো ওখান থেকে আপনারা যে কোনো একটা ভালো প্ল্যান দেখে কানেকশন নিয়ে নেবেন। নাম্বার 11, টিভি লাইসেন্স। তো আপনার কাছে যদি টিভি থাকে তো আপনাদের টিভি লাইসেন্স নিতেই হবে, কিন্তু এখানে কিছু ব্যাপার আছে যে আপনারা যদি কেবল নাও ইউজ করেন, আপনারা যদি ভাবেন যে না আমরা নেটফ্লিক্স দেখবো বা কিছু এরকম সাবস্ক্রিপশন বেস কিছু দেখবো, কিন্তু আপনার টিভির কাছে টিভি আছে যেখানে কিনা আপনি কেবল ফ্রি কেবল বা রিসেপশন আছে, তখন ওটা ম্যান্ডেটারি। আপনারা যদি কেবল নাও ইউজ করেন কিন্তু টিভি আছে, তাহলেও আপনাকে ম্যান্ডেটারি নিতে হবে। আর সেটা হচ্ছে প্রত্যেক বছরে হচ্ছে 160 ইউরো করে। আর সিনিয়র সিটিজেনরা এখান থেকে ছাড় পায়, ওদেরকে দিতে হয় না, বাকিদের সবাইকে দিতে হয়। টিভি লাইসেন্স.ai তে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন টিভি লাইসেন্সের জন্য। 160 ইউরো প্রত্যেক বছর লাগে। আর এটা বা আপনি ফর্মও জমা দিতে পারেন হ্যান্ড পোস্টে। হ্যান্ড পোস্ট হচ্ছে আয়ারল্যান্ডের ন্যাশনাল পোস্ট অফিস। যদি আপনারা না ভরেন আর প্লাস টিভি রাখেন, তো অনেক সময় হ্যান্ড পোস্টের লোক চেক করতে আসে। তো আমার ক্ষেত্রে একবার হয়েছিল যে তারা এসে চেক করেছিল, আমি জিজ্ঞেস করছি টিভি আছে কিনা, তখন আমি তাদেরকে দেখেছিলাম যে হ্যাঁ যে আমি ভরেছি, অ্যাপ্লাই করেছি লাইসেন্সের জন্য। তবে এই রিসেন্ট কালকের নিউজেই দেখলাম যে এই 160 ইউরো করে যে বছরে দিতে হতো, সেটা কিছু কিছু প্রোভাইডারদের দিতে হবে না, যেমন ধরুন ভোডাফোন, এয়ার, ভার্জিন মিডিয়া এবং স্কাই। তবে আপনারা একবার চেক করে নেবেন, এটা রিসেন্ট কালকের নিউজ আমরা পেলাম। নাম্বার 12, ইনকাম ট্যাক্স। তো এখানে যেরকম বলেছি যে ফাইন্যান্সিয়াল ইয়ার আয়ারল্যান্ডে হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর। ওটা হয়ে গেলে তার পরের বছর আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। সেটা এখানে খুবই ইজি, আপনি নিজে করতে পারেন। আপনার পিপিএস এর নাম্বার লাগবে, সেটা দিয়ে revenue.ai তে গিয়ে ওখানে পিপিএস এর নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, মোবাইল নাম্বার দেবেন, সেটা দিয়ে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে আপনারা লগ ইন করে করতে পারেন। আর এটা করার সুবিধা এই যে আপনারা অনেক সময় ফেরত পান। যেমন আপনি যদি হাউস রেন্ট করছেন, তো এখানে হচ্ছে বেসিক্যালি 1 মাসের ভাড়া আপ টু, যদি আপনারা সিঙ্গেল থাকেন তাহলে 500 ইউরো অব্দি, আর যদি কাপেল হন তাহলে 1000 ইউরো বা 2000 ইউরো এরকম করে ফেরত পাবেন যখন আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন। এরকমভাবে আমিও প্রত্যেক বছর এরকম করে পেয়েছি, 1000-2000 ইউরো করে ফেরত পেয়েছি। তো এটা অবশ্যই খুবই মানে ওটা অনেকটাই ভাইটাল জিনিস, কারণ কি ওটা প্রায় ইন্ডিয়ার কারেন্সিতে 1-1.5-2 লাখ টাকা মানে আপনি ফেরত পাচ্ছেন, ট্যাক্স রিটার্ন পাচ্ছেন। নম্বর 13, গ্যাস এবং ইলেকট্রিসিটি। তো আয়ারল্যান্ডে কিছু কিছু বাড়িতে আছে বোথ ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস, যেটা কিনা আমাদের আছে, আবার কিছু কিছু ফুলি ইলেকট্রিক। আয়ারল্যান্ডে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে গ্যাস রয়েছে, ওভেন রয়েছে এবং হট প্লেট রয়েছে। এখানে 3 ধরনের অপশন রয়েছে। তো আপনারা যখন মানে কোনো বাড়ি ভাড়া নিলেন বা কোনো অ্যাপার্টমেন্টে গেলেন, তো ওখানে গিয়ে অবশ্যই চেক করে নেবেন গ্যাসের কানেকশন কেমন রয়েছে। আপনারা বাড়ি ভাড়া নিলে বা যে অ্যাপার্টমেন্টে থাকবেন ওখানে অবশ্যই চেক করে নেবেন যে আপনার যে হাউস রেন্ট তার সাথে গ্যাস এবং ইলেকট্রিসিটির বিল যুক্ত আছে কিনা। আর যদি না থাকে তাহলে আপনাকে আলাদা করে কোনো প্রোভাইডার নিতে হবে। আমাদের ক্ষেত্রে আমাদের গ্যাস প্রোভাইডার ছিল ন্যাচারাল গ্যাস, যেটা কিনা প্রিপেড ছিল। আর আমাদের ইলেকট্রিসিটি ছিল পাইনার্জি, তো ওটাও প্রিপেডই ছিল, কিন্তু পোস্টপেডও হয়, যেটা আপনার প্রত্যেক 1 মাস বা 2 মাস পর পর আসবে, আপনার ইউসেজের উপর ডিপেন্ড করবে। আমাদের ক্ষেত্রে দুটোই প্রিপেড ছিল। আমরা রিচার্জ করে ওটা আমাদের ইলেকট্রিসিটির জন্য আমার ইলেকট্রিসিটির জন্য আমার অ্যাপ থেকে রিচার্জ করতে হতো। আর গ্যাসের জন্য একটা কার্ড ছিল, গ্যাস কার্ড, তো ওটা সেন্টারতে গিয়ে আমরা রিচার্জ ভরাতাম যে 100 ইউরো বা 50 ইউরো যত চাই, সেটা এসে টপ আপ করতাম। এখানে নানান ধরনের ইলেকট্রিসিটির প্রোভাইডার রয়েছে, যেমন পাইনার্জি, ইলেকট্রিক আয়ারল্যান্ড, এসএসি ইলেকট্রিসিটি। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রোভাইডারের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন।
নাম্বার 14 বিন, মানে যেটা কিনা ডাস্টবিন, যে আপনারা বাড়ির ময়লা বা কিভাবে কোথায় ফেলবেন। তো এখানে ডিফারেন্ট থাকে যে আপনার প্লাস্টিক, গ্লাস এক ধরনের, আপনার যদি ভেজিটেবল থাকে কম্পোস্ট হিসাবে সেটা একটা অন্য, জেনারেল ওয়েস্ট এরকম। আমাদের ক্ষেত্রে আমাদের ইনক্লুডেড ছিল রেন্টের সঙ্গে বিন, তো আমাদের বাড়ির পেছনে বড় জায়গা, সেখানে আমরা গিয়ে ফেলতাম। আর যদি অনেক সময় থাকে না, তো আপনাকে আলাদা করে সে কোম্পানির সঙ্গে করতে হবে, একটা বিন রাখতে হবে, তারা উইকে একবার বা দুবার এসে নিয়ে যাবেন। তো সেটার জন্য আপনার এক্সট্রা খরচা পড়তে পারে, কিন্তু ওগুলো খুব একটা বেশি হবে না, আমাদের কেসে ইনক্লুডেড ছিল সেটা। তো আপনার লোকালিটিতে আপনি চেক করে নেবেন যে কোন এজেন্সি আসছে, তো তার সাথে কথা বলে ওটা ঠিক করে নেবেন, ওরা উইকলি এসে নিয়ে যায়। তাদেরকে হয়তো কিছু বিন ব্যাগ কিনে রাখতে হবে, যার মধ্যে ময়লাটা ভরে আপনি বাইরে রাখবেন, ওরা এসে কালেক্ট করে নিয়ে যাবে। নাম্বার 15 হলো ইম্পর্টেন্ট অ্যাপস। আয়ারল্যান্ডে আসার পর যে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো লাগবে, তো এটার উপরে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে চেক করে নেবেন কোন কোন অ্যাপ আপনাকে আয়ারল্যান্ডে আসলে ইনস্টল করতে হবে। তো এটা মাস্ট আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা ব্লগ। নাম্বার 16 হলো গভর্নমেন্ট ফেসিলিটিস। আয়ারল্যান্ড এখানে কিছু ফেসিলিটিস দেয়। আয়ারল্যান্ড গভর্নমেন্টের তরফ থেকে এখানকার রেসিডেন্টের জন্য নানান ধরনের ফেসিলিটি দেওয়া হয়, যেমন ধরুন এনার্জি ক্রেডিট দেওয়া হয়। শীতকালে মেনলি ডিসেম্বর মাসে তো আমাদের অনেক ইলেকট্রিসিটি খরচ হয়, ঘর এমনিতে গরম রাখার জন্য বেশি ইলেকট্রিসিটি বা গ্যাসের প্রয়োজন হয়, এই কারণে সরকার ওই সময়টাতে এনার্জি ক্রেডিট দেয়। তো 150 থেকে 200 ইউরো এরকম এনার্জি ক্রেডিট দেয়। আর ডিসেম্বর মাসে তো আমরা বাড়িই চলে যাই, তো ওই সময়টাতে আমাদের অনেকটা সেভ হয়ে যায়, মানে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের চলে যায়। তো বেশ ভালোই একটা সুবিধা। এছাড়া যদি আপনার চাকরি করতে ধরুন অনেক দিন আপনি জব করতে আপনার চাকরি চলে গেল, তখন সরকারের তরফ থেকে একটা হেল্প দেওয়া হয়। যদি আপনার চাকরি করতে চাকরি চলে যায়, তো আয়ারল্যান্ড হচ্ছে জব সিকার্স অ্যালাওয়েন্স দেয় 254 ইউরো পার উইক। এছাড়া আপনার পেনশনও থাকে, যে আপনি যখন চাকরি করছেন তো আপনার থেকে কিছু অ্যামাউন্ট প্লাস এমপ্লয়ারও কিছু অ্যামাউন্ট জমা দেয় আয়ারল্যান্ড গভর্নমেন্টকে, সেখান থেকে আপনি পরে পেনশনও পাবেন রিটায়ার করার পর। আয়ারল্যান্ডের রিটায়ারমেন্ট এজ হচ্ছে 65। নাম্বার 17 হচ্ছে ট্যাপ ওয়াটার। আয়ারল্যান্ডে আপনি কলের জল খেতে পারেন, সেটা খুবই পিওর, বা তাছাড়া আপনার ফিল্টার কোনো দরকার নেই। যদিও আমরা এই ধরনের একটা ফিল্টার কিনেছি, এটা ব্রিটা ওয়াটার ফিল্টার অনেকে এখানে ইউজ করে, কারণ কি আমরা তো অভ্যস্ত না কলের জল খাওয়াতে। তো এখানে এই যে ছোট ক্যান্ডেল টাইপের থাকে, সেটা আপনি আলাদা চেঞ্জ করতে পারেন। ওটা 10 ইউরো করে একটা আছে প্রত্যেক মাসে চেঞ্জ করার জন্য, কিন্তু তাছাড়া এটা ম্যান্ডেটরি না, আপনি কলের জল নিশ্চিন্তে খেতে পারেন। তবে ডান স্টোরে পাওয়া যায়, ডান স্টোরে ব্রিটার জলের জাগ এবং ফিল্টার আপনি পেয়ে যাবেন। নম্বর 18 হলো ড্রাইভিং লাইসেন্স। আয়ারল্যান্ড খুবই সুন্দর একটা কান্ট্রি, খুব ন্যাচারাল বিউটি আছে, কিন্তু তার সঙ্গে হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা ভালো না। তো আয়ারল্যান্ডে সব জায়গায় ট্রেন যায় না, বাসের সুবিধাও সব জায়গায় নেই। আপনারা যদি সিটির মধ্যে থাকেন বা সিটির কাছাকাছি থাকেন তখন এটা পাবেন, নাহলে সেখানে সবার কাছেই নিজের গাড়ি থাকে, আর তার জন্য হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনার দরকার। মানে নিত্য নৈমিত্তিক দিনে যাতায়াত করার জন্য আপনাকে ড্রাইভিং লাইসেন্স করাতে হবে। যদি আপনি গাড়ি কেনেন তাহলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের জন্য এখানে অ্যাপ্লাই করবেন। আয়ারল্যান্ডেও ড্রাইভিং এ ইন্ডিয়ার মতোই, তো ড্রাইভার হচ্ছে ডান দিকে বসে, যেটা কিনা বাকি ইউরোপের থেকে আলাদা। ইউরোপে হচ্ছে বাম দিকে বসে। আমাদের ক্ষেত্রে আমরা তো কোনো গাড়ি কিনে নিয়ে ড্রাইভিং লাইসেন্সও নিইনি। আমাদের এতে মেলো থেকে আমি যখন যেতাম তো ট্রেন নিতাম, ট্রেনে করে কর্ক যেতাম, তারপর কর্ক থেকে বাস বা হেঁটেও যাওয়া যায়, আমি যেখানে কাজ করি। ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে ড্রাইভিং শিখতে হবে, তো সেখানে একটা পার্টিকুলার নাম্বার অফ কোর্স আছে যেগুলো আপনাকে করতে হবে, প্লাস আপনাকে অ্যাপ্লাই করতে হবে, থিওরি টেস্ট দিতে হবে, প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে। তো তার জন্য কিছু খরচা আছে। তো আয়ারল্যান্ডে মোটামুটি আমি যে শুনেছি 700 থেকে 1000 ইউরো অব্দি লাগতে পারে ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে, আর প্লাস কিছু টাইমও লাগে, 6 মাস থেকে 1 বছর এরকম টাইমও লাগতে পারে আপনার। নম্বর 19 ওয়েদার। আয়ারল্যান্ডের ওয়েদার কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। সকালে দেখবেন বৃষ্টি হচ্ছে, মাঝখানে আবার রোদ উঠেছে, আবার ঝড় হচ্ছে, যে কোনো সময় সাডেনলি ওয়েদার চেঞ্জ হয়ে যায়। তো এর জন্য মেন্টালি আপনারা প্রিপেয়ার থাকবেন। আর এখানে তো রোদ একদম থাকে না বললেই চলে, মানে বছরে ওই 2 মাস মতো সূর্যের আলো থাকে, বাকি বেশিরভাগ সময় হচ্ছে মেঘলা আকাশ, বৃষ্টি হতে থাকে। তো সেই অনুযায়ী আপনারা মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন, সাথে অবশ্যই রেন জ্যাকেট, ছাতা এগুলো ক্যারি করবেন। নম্বর 20 এডুকেশন। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসছেন বা যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য এখানে শিক্ষার ব্যবস্থা খুবই ভালো। এখানে নানান ধরনের স্কুল রয়েছে। বাচ্চাদের জন্য এখানে স্কুলের এডুকেশন ফ্রি। তো আপনারা যে এরিয়াতে থাকবেন বাড়ির কাছাকাছি যে স্কুল রয়েছে সেগুলো খুঁজে বার করবেন এবং কাগজপত্র সমস্ত রেডি রাখবেন, এবং ওখানে গিয়ে রেজিস্টার করিয়ে আসবেন বা স্কুলের সাথে কথা বলে আসবেন কি প্রসেস আছে, কারণ এটা হতে সময় লাগে। ধরুন আপনার বাচ্চা নেক্সট ইয়ারে স্কুলে ভর্তি হবে, আপনাকে কিন্তু তার আগের বছর থেকেই প্রিপারেশন শুরু করে দিতে হবে। তাই আগে থেকেই আপনার বাচ্চার ভর্তির প্রক্রিয়া শুরু করে দেবেন ওখানে গিয়ে। আর যে প্লে স্কুল হয়, যে আপনার বাচ্চা ফর্মাল স্কুল হওয়ার আগে যে আপনি ওখানে প্লে স্কুলে ভর্তি করতে চান, তো এখানে আমি শুনেছি যে প্লে স্কুল হচ্ছে খুব একটা ইজি না, কারণ কি অনেক লাইন থাকে, অনেক থাকে। তো আপনাদের আগে থেকে সেটা প্রিপেয়ার করতে হবে, কথা বলতে হবে ওদের সাথে যে কখন কিভাবে তাদের কাছে ভ্যাকেন্সি আছে কিনা, নাহলে অল্টারনেট কিছু ব্যবস্থা খুঁজতে হবে। তবে এখানে কিন্তু স্কুলে আইরিশ ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে, আইরিশ শেখাটা ম্যান্ডেটরি এখানে স্কুলের। নম্বর 21 সিটিজেনশিপ।
আয়ারল্যান্ডে সিটিজেনশিপ পেতে গেলে কমপক্ষে আপনাকে 5 বছর আয়ারল্যান্ডে থাকতে হবে। আপনি যে বছর সিটিজেনশিপের জন্য আবেদন করছেন সেই আবেদন করার আগে টানা 1 বছর আপনাকে আয়ারল্যান্ডে থাকতে হবে। যারা স্টুডেন্ট ভিসায় আয়ারল্যান্ডে আসছেন তারা যদি এখানে 5 বছরও পড়াশোনা করে থাকেন স্ট্যাম্প 2 বা স্ট্যাম্প 2 এ, তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য বৈধ না। তো স্টুডেন্ট ইয়ার্স গুলো কাউন্ট হয় না সিটিজেনশিপের জন্য। স্ট্যাম্প 1 বা স্ট্যাম্প 4 যারা ওয়ার্ক পারমিটে আসছেন, যারা সরকারকে ট্যাক্স পে করছেন, তো তারা হয়তো এলিজেবল হবেন সিটিজেনশিপের জন্য। আবেদন করার আগে টানা 1 বছর কিন্তু আপনাকে থাকতেই হবে, আর তাছাড়া 5 বছর তো আপনাকে থাকতেই হবে। এটা হচ্ছে সিটিজেনশিপের নিয়ম। নাম্বার 22 সেফটি। যখন আমি এসেছিলাম আয়ারল্যান্ড খুবই সেফ ছিল, কোনো ঝামেলা কিছু ছিল না, কিন্তু ইদানিং আমরা দেখেছি অনেক নিউজ আসছে যারা কিনা ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি ন্যাশনালের উপর অনেক রেসিস্ট অ্যাটাক হচ্ছে নানান ধরনের এখন। তো প্রায় ডাবলিনে এইসব অ্যান্টি ইমিগ্রেশন প্রোটেস্ট চলতে থাকে যে যারা বাইরে থেকে এসে তারা আমাদের চাকরি নিচ্ছে, তাদেরকে এখান থেকে বের করে, এরকম করে অনেকে অ্যাটাকও হচ্ছে। যখন এই রেসিস্ট অ্যাটাক গুলো হতো আমরা খুবই ভয়ে থাকতাম। যখন আমরা প্রয়োজনে ডাবলিন যেতাম তখন আমরা ভাবতাম মানে আমাদের সাথে কিছু না হয়ে যায়, এরকম। তো একটা প্রচন্ড ভয়ের মধ্যে আমরা দিন কাটাতাম যে কি হচ্ছে আজকাল। তো এই ধরনের রেসিস্ট অ্যাটাক গুলো ওই বিশেষত ওই সামার টাইমটাতে যখন ওই ছুটি থাকে স্কুলগুলো, ওই সময়টাতে খুবই তীব্রভাবে বেড়ে গিয়েছিল, আর ওই সময় আমরা খুবই আতঙ্কে থাকতাম। শুধুমাত্র যে ইন্ডিয়ান ন্যাশনালের ওপর অ্যাটাক হচ্ছে তা নয়, অন্যান্য আদার যে ন্যাশনালিটি আছেন, ইমিগ্রেন্ট আছেন, তাদের ওপরও এই ধরনের অ্যাটাক হয়েছিল। গত বছর এরকম সময় জুলাই অগাস্ট নাগাদ অ্যাটাক খুবই বেশি বেড়ে গেছিল, যার জন্য ইন্ডিয়ান এম্বাসি, আয়ারল্যান্ডে যে ইন্ডিয়ান এম্বাসি আছে সেখান থেকে একটা নোটিশও ইস্যু করা হয়েছিল যে ইন্ডিয়ানসরা যেন খুব লেট করে বা বিনা কারণে যেন না বেরোয়, এমন কোনো জায়গায় না চলাফেরা করে যেখানে পুরো একদম শুনশান টাইপের কোনো লোকজন নেই। তো এরকম অ্যাডভাইজারি ইস্যু করা হয়েছিল, যার জন্য এটা আরও বেড়ে গেছিলো। আপনারা হয়তো নিউজেও দেখেছেন যে এরকম কারণ ইন্ডিয়ার নিউজে এসব কভার হয়েছিল কিছু কিছু জিনিস যে এখানে এই আয়ারল্যান্ডে ঘটেছে। আর সেটা এই বছরও এখনো আমরা এই লাস্ট সপ্তাহে শুনেছি যে একটা দুটো এরকম অ্যাটাক শুরু হয়েছে আবার। তো আপনারা যেই এরিয়াতে থাকবেন সাবধানে থাকবেন, এবং ইন্ডিয়ান এম্বাসির ইমার্জেন্সি নাম্বার সবসময় কাছে রাখবেন, বা আপনারা অন্য কোনো দেশের হলেও সেই দেশের যে এম্বাসি আছে সেখানকার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কাছে রাখবেন, যে কোনো সময় আপনার কাছে লাগবে। নাম্বার 23 ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। আয়ারল্যান্ডে যদি আপনার কিছু আপনার যদি হঠাৎ প্রয়োজন হয় যে আপনার কোনো পুলিশ বা অ্যাম্বুলেন্স কিছু ডাকতে হচ্ছে, তো আয়ারল্যান্ড ইমার্জেন্সি নাম্বার হচ্ছে 112 আর 999। তো এটা হচ্ছে আপনি সেভ করে রাখবেন আপনার ফোনে, কিছু হলে স্পিড ডায়ালও রাখতে পারেন, যে কোনো সময় কিছু দখলে বাড়িতে আছেন বা বাইরে আছেন, কোনো প্রয়োজন হলো তো যাতে আপনি কল করতে পারেন। আর এখানে হসপিটাল, ফার্মাসি এবং গার্দা স্টেশন কোথায় আছে ওটা অবশ্যই জেনে রাখবেন, কারণ যে কোনো সময় আপনার দরকার হতে পারে। আর এখানে আছে যে অনেক সব দোকানই প্রায় 6টার পর বন্ধ হয়ে যায়, তো ফার্মাসিগুলো বন্ধ থাকে। আর আমরা যে কয়েকটা জায়গা হয়তো মেইন সিটি ডাবলিনে আপনি হয়তো পাবেন যে হোল নাইট খোলা, কিন্তু নর্মালি আমরা যেমন মেলোতে কোনো ফার্মাসি খোলা থাকতো না। শীতকালে আপনার হয়তো কাফ সিরাপ বা কিছু দরকার হলো, তো আপনি ওগুলো আগে থেকে কিনে রাখবেন, হট করে আপনি রাত্রিবেলা কিছু পাবেন না। হ্যাঁ, ফার্মাসি এই নয় যে 24/7 খোলা থাকবে, মানে আমাদের দেশে জেনারেলি খোলা থাকে ফার্মাসি, কিন্তু এখানে এই নিয়ম না। এখানে সন্ধ্যে 5:30 6টার পর সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। ওষুধপত্র আগে থেকেই আপনারা কাছে রাখবেন। প্লাস এখানে কিছু ওষুধপত্র আছে যেটা আপনি প্রেসক্রিপশন ছাড়া পাবেন না। প্রেসক্রিপশনের জন্য আপনাকে আপনার জিপি রেজিস্টার করে জিপির কাছে যেতে হবে। তো কিছু আপনি নিয়ে আসতে পারেন। আমরা যেমন অনেক কিছু জেনারেল পারপাস মেডিসিন ইন্ডিয়া থেকেই আনি, আর তার সঙ্গে ইন্ডিয়া থেকে যখন আমরা আনি আমরা ওটা বিলও করিয়ে নিই, যাতে যদি কিছু দেখতে চাই, যদিও সেটা কোনোদিন লাগেনি। হ্যাঁ, তবে যদি কোনো স্পেসিফিক মেডিসিন থাকে তাহলে অবশ্যই, বা ইন্ডিয়াতে কোনো ডক্টর দেখিয়েছেন তাহলে ওখান থেকে ডক্টরের প্রেসক্রিপশনটা অবশ্যই কাছে রাখবেন, কোনো স্পেশাল মেডিকেল কন্ডিশন থাকলে। নম্বর 24 এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আপনাদের নিত্য নৈমিত্তিক জীবনে কাজে লাগবে। সেটা হচ্ছে এখানে শপিং কোথা থেকে করবেন, মেনলি গ্রসারি শপিং। গ্রসারি শপিং করার জন্য এখানে নানান অপশান রয়েছে, তবে যদি সেভিং করতে চান তাহলে অবশ্যই আপনারা লিডিল, টেস্কো এই দুটো হচ্ছে বেস্ট। অলডিও রয়েছে, তবে কালেকশন ওয়াইজ যদি দেখেন এবং অনেক ভ্যারাইটি, সেটা হচ্ছে টেস্কো এবং লিডিলে রয়েছে। এছাড়া ডান্স স্টোর, স্পার, সুপার ভ্যালু ইত্যাদি রয়েছে, তবে আমি অবশ্যই প্রেফার করব টেস্কো, লিডিল, ডান্স স্টোর। তো আমরা তিনটে জায়গা থেকেই কিনতাম। কিছু কিছু জিনিস আমাদের টেস্ট করতে ভালো, টেস্ট করতে সবকিছুই পাওয়া যায়, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের ডান্সের ভালো লাগতো, কিছু কিছু জিনিস আমাদের লিডলের ভালো লাগতো, সেরকম ভাবে আমরা করতাম। কিছু আমরা টেস্ট করতে মেইনলি স্পেশালি আমরা টেস্কো থেকে কিনতাম, কিছু কিছু লিডল থেকে, কিছু কিছু ডান্স থেকে। আপনারা শপিং করুন না কেন, ওখানকার অ্যাপ হয়, তো অ্যাপে বারকোড থাকে যেটা আপনি স্ক্যান করলে, যখন আপনি চেক আউট করছেন তখন স্ক্যান করলে অনেক কিছু অফও পাওয়া যায়, পয়েন্টস জমা হয়, যেটা পরের বার শপিং এর সময় আপনারা অনেক ডিসকাউন্ট পাবেন। তো সেগুলো আপনি আপনারা ইনস্টল করে নেবেন। ওটা আমাদের যে অ্যাপের ভিডিও আছে সেখানেও বলা আছে। হ্যাঁ, অ্যাপের ভিডিওতে বলেছি। ডান্স স্টোর, টেস্কো, লিডিল এগুলোর সবই হচ্ছে আপনার অ্যাপ হয়, তো ওগুলো ফোনে অবশ্যই ডাউনলোড করে নেবেন, এবং শপিং করার পর আপনি ক্লাব কার্ডটা অবশ্যই স্ক্যান করিয়ে নেবেন। তাতে কি হয়, অনেক ধরনের অফার পাওয়া যায়, তাতে অনেকটা টাকা আপনার সেভ হয়। এখানে যদি আপনারা জানতে চান আরো বেশি ইনফরমেশন, তাহলে এই যে এখানে লিখে স্ক্রিনে চলে আসবে এই ওয়েবসাইটটা citizensinformation.in।
এখানে সব ধরনের পেয়ে যাবেন আপনাদের বেনিফিট, কোনো মেডিকেল বেনিফিট, মেডিকেল কার্ড বা আপনারা কি কি বেনিফিট পেতে পারেন, কি গভর্নমেন্টের তরফ থেকে কি কি ফেসিলিটিস আছে, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আয়ারল্যান্ডের ব্যাপারে সমস্ত ইনফরমেশন পেতে আপনারা citizensinformation.ie ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন, আমরা লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনাদের যা কিছু জানার ওখান থেকে কারেন্ট একদম 2026 সালে যা নোটিশ আসবে তো ওগুলো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আয়ারল্যান্ডে বিভিন্ন ধরনের স্ক্যাম সম্পর্কে সতর্ক থাকুন। অনেক সময় ব্যাংক, রেভিনিউ অ্যান্ড পোস্ট বা ডেলিভারি কোম্পানির নাম ব্যবহার করে SMS, ইমেল বা ফোন কল আসতে পারে। কখনোই অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না। ওটিপি, পিন বা ব্যাংক ডিটেলস কারো সঙ্গে শেয়ার করবেন না। এছাড়া আয়ারল্যান্ডে বাড়ি নেওয়ার সময়ও অনেক ধরনের স্ক্যাম হয়। বাড়ি ডাইরেক্ট না দেখে বা বাড়ির এগ্রিমেন্ট না পাওয়া অবধি কাউকে কখনো টাকা দেবেন না। আশা করি আমরা মোটামুটি সমস্ত কিছুই কভার করেছি। এর আগে আমরা একটা ব্লগ বানিয়েছিলাম যে আয়ারল্যান্ড আসার আগে কি কি করবেন, আর আজকে বানালাম আয়ারল্যান্ড আসার পরে কি কি করবেন। তো আমার মনে হয় আমরা টোটালি সমস্ত কিছু কমপ্লিট করেছি। আশা করি এই ব্লগটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই ব্লগটা আপনারা আপনাদের বন্ধু পরিবার সবার সাথে শেয়ার করবেন যারা আয়ারল্যান্ডে আসতে চান, তাদের জন্য আশা করি এই ব্লগটা অনেক ইনফরমেশন দেবে। আজ ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরের ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।